আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ পদে আজ নির্বাচন। এনডিএ প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিরোধী জোটের প্রার্থী কে সুরেশ। পশ্চিমবঙ্গ সহ 7টি রাজ্যের 13টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের আজ শেষ দিন। উন্নয়নের গতিপথে ভারত এক গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তনের মুখে রয়েছে বলে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন। নিট ইউজি কেলেঙ্কারি মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্রের লাতুর থানার পুলিশ। কলকাতায় টাকার বিনিময়ে সরকারি মেডিকেল কলেজে ভর্তি করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক কোচিং সেন্টারের কর্ণধার। আজ আন্তর্জাতিক মাদক ও পাচার বিরোধী দিবস। ভারত আগামীকাল টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে গতবারের বিজয়ী ইংল্যান্ডের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ কে হতে চলেছেন তা আজ নির্ধারিত হবে। গতবারের লোকসভার অধ্যক্ষ প্রবীণ বিজেপি সাংসদ ওম বিড়লা এবারেও অধ্যক্ষ পদে এনডিএর প্রার্থী হয়েছেন। অন্যদিকে বিরোধী আইএনডি-আইএ জোট 8বারের কংগ্রেস সাংসদ কে সুরেশকে অধ্যক্ষ পদপ্রার্থী করেছে। এর আগে গতকাল ওম বিড়লাকেই অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করার জন্য সরকার ও বিরোধী পক্ষের দীর্ঘ আলোচনা হয়, কিন্তু তারা কোনো মতৈক্যে পৌঁছতে পারেনি। পরে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সর্বসম্মতভাবে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হওয়া উচিত। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের তিনি জানান, অধ্যক্ষ কোনো দলীয় পদ নয়, তাই এই পদে নির্বাচন হওয়া উচিত নয়। বিরোধী জোটকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানান তিনি। অন্যদিকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, তারা অধ্যক্ষ পদে এনডিএ প্রার্থীকে সমর্থন করতে প্রস্তুত, কিন্তু তার জন্য উপাধ্যক্ষ পদটি বিরোধীদের দিতে হবে। উল্লেখ্য, অষ্টাদশ লোকসভায় শাসক এনডিএ জোটের সদস্য সংখ্যা 293, বিরোধী জোটের সদস্য আছেন 232 জন। এদিকে অধ্যক্ষ পদে কে সুরেশকে প্রার্থী করা নিয়ে কংগ্রেস তাদের সঙ্গে কোনো আলোচনা করেনি বলে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি গতকাল জানান। সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, এই সিদ্ধান্ত একতরফা। এরপর অবশ্য কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিষেকের সঙ্গে সংসদ কক্ষে একান্তে কথা বলেন। পরে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে তাঁর টেলিফোনে প্রায় 20 মিনিট কথা হয়। তারপরেই অবসান হয় দুদলের মন কষাকষির। সন্ধ্যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে বিরোধীদের বৈঠকে তৃণমূলের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ওব্রায়েন যোগ দেন। সেখানেই রাহুল গান্ধীকে লোকসভার বিরোধী দলনেতা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ দলীয় সাংসদদের বেলা 11:15টার মধ্যে দলীয় কার্যালয়ে হাজিরা দেওয়ার জন্য হুইপ জারি করা হয়েছে। সেখানে অধ্যক্ষ নির্বাচনের ব্যাপারে তাদের অবস্থান চূড়ান্ত করা হবে বলে মনে করা হচ্ছে। রাহুল গান্ধী লোকসভায় বিরোধী দলনেতা হয়েছেন। কংগ্রেস সংসদীয় দলের প্রধান সোনিয়া গান্ধী অধ্যক্ষ প্রতিম ভর্তৃহরি মেহতাবকে চিঠি লিখে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরোধী দলনেতা হিসেবে নিযুক্তির কথা জানিয়েছেন। দলের প্রবীণ নেতা কে.সি. বেণুগোপাল গতকাল সাংবাদিকদের একথা জানান। পশ্চিমবঙ্গের 4টি সহ 7টি রাজ্যের 13টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের আজই শেষ দিন। ভোট নেওয়া হবে 10ই জুলাই। 13 জুলাই ভোট গণনা। বাকি 6টি রাজ্য হল বিহার, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হিমাচল প্রদেশ। পশ্চিমবঙ্গের 4টি আসন হল নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। নাগাল্যান্ডের পৌর সংস্থাগুলির নির্বাচনে আজ ভোট গ্রহণ চলেছে। 3টি পুরসভা ও 21টি নগর পরিষদের 214টি ওয়ার্ডের 420টি কেন্দ্রে সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 4টে পর্যন্ত। এই প্রথম মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ করা হয়েছে। মোট 523 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। 64 জন প্রার্থী ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। উল্লেখ্য, এর আগে শেষবার 2004 সালে পুর নির্বাচন হয়েছিল। লোকসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা আজ বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে বিকেল 3টায় নবান্নে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মন্ত্রিসভার সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী আদর্শ আচরণবিধি জারি থাকায় রাজ্যে যেসব উন্নয়নমূলক প্রকল্পের কাজ আটকে ছিল সেগুলি দ্রুত শুরু করা, কিছু শূন্য পদে নিয়োগ সহ আজকের বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, উন্নয়নের গতিপথে ভারত এক গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তনের মুখে রয়েছে এবং ধীরে ধীরে 8% মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির বিকাশ হারের লক্ষ্যে এগিয়ে চলেছে। মুম্বাইতে গতকাল বম্বে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির 188তম বার্ষিক সাধারণ বৈঠকে শ্রী দাস ভাষণ দিচ্ছিলেন। আরবিআই গভর্নর বলেন, ভারতের বিকাশের ইতিহাস বরাবরই ছিল বহুমুখী এবং আগামী দিনেও সেই ধারা বজায় থাকবে। তিনি বলেন, ভারতের উন্নয়নের পেছনে রয়েছে বিভিন্ন পরিকাঠামোগত সংস্কার, যার পুরোভাগে আছে পণ্য ও পরিষেবা কর জিএসটি।
অন্য অনেক দেশের তুলনায় এখানে জিএসটি দ্রুত স্থিতিশীলতা লাভ করেছে বলে আরবিআই গভর্নর মন্তব্য করেন। লোকসভা ভোটের জন্য 3 মাস বন্ধ থাকার পর আগামী 30শে জুন আবার শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত। প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বার দায়িত্ব নেবার পর এটিই হবে তাঁর প্রথম মন কি বাত। মন কি বাতের এটি 111তম পর্ব। জনসাধারণ তাদের বক্তব্য এবং পরামর্শ 28শে জুনের মধ্যে টোল ফ্রি নম্বর 1800117800 জানাতে পারেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও তা জানানো যেতে পারে। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে এবং নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রী দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইটে ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরে আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ডাক্তারের স্নাতক স্তরে ভর্তির পরীক্ষা নিট ইউজি কেলেঙ্কারি মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্রের লাতুর থানার পুলিশ। ধৃত সঞ্জয় যাদবকে গতকাল আদালতে তোলা হলে 2রা জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। লাতুরের শিবাজীনগর থানায় মোট 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে এখনো পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 23শে জুন গ্রেপ্তার হন লাতুর জেলা পরিষদ স্কুলের শিক্ষক জলিল খান পাঠান। অভিযুক্ত সঞ্জয় এবং জলিল খানের মোবাইলে 12 জন পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে বলে খবর। পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রলোভন দেখিয়ে পড়ুয়া অভিভাবকদের কাছ থেকে তারা টাকা দাবি করছিলেন বলে অভিযোগ। নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের গৃহীত সাম্প্রতিক পদক্ষেপের প্রশংসা করেছেন এলাহাবাদের জিবি পান্থ সোশ্যাল সায়েন্স ইনস্টিটিউটের অধ্যাপক বদ্রী নারায়ণ তিওয়ারি। তিনি বলেন, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এবং দৃঢ়ভাবে সমস্ত অভিযোগ খতিয়ে দেখেছে। অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। अभी जो गवर्नमेंट ने 5 बड़े एक्शन लिए हैं और उन बड़े एक्शन में एनटीए को ओवरऑल करने की जो एक प्रोसेस है उसके लिए एक कमेटी बनाई है, डायरेक्शन कमेटी, और वो कमेटी न केवल एनटीए में क्या चेंजेस होंगे उसको सजेस्ट करेगी बल्कि फ्यूचर में एग्जामिनेशन प्रोसेस में लीकेज की संभावना कैसे खत्म की जाए इसके लिए सुझाव देगी। डेटा प्रोटोकॉल सिस्टम जो ट्रांसपोर्टेशन ह्यूमन इंटरफेरेंस कैसे मिनिमाइज करेगी, तो ये सारे सजेशंस वो कमेटी देगी। सीबीआई इंक्वायरी हो रही है, सीबीआई इंक्वायरी से वो जहाँ से शुरू हुआ है वो पकड़ा जाएगा। নিট নিয়ে দেশ জুড়ে বিতর্কের মধ্যেই টাকার বিনিময়ে সরকারি মেডিকেল কলেজে ভর্তি করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে কলকাতার একটি কোচিং সেন্টারের কর্ণধার সৌরিশ ঘোষকে পুলিশ গ্রেপ্তার করেছে। সৌরিশ ও আরও কয়েকজন মিলে এক ছাত্রীর বাবার কাছ থেকে নগদ 5 লক্ষ ও ব্যাংক মারফত আরও 11,80,000 টাকা নেয় বলে অভিযোগ। তারপর মেডিকেল কলেজে ভর্তির জন্য তার নাম নথিভুক্ত করেছে এমন ভুয়ো কাগজও দেখায়, কিন্তু মেধা তালিকা প্রকাশের পর তার নাম ওঠেনি, টাকাও ফেরত দেওয়া হয়নি। পরে মেয়েটির পরিবারের পক্ষ থেকে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগের ভিত্তিতে সৌরিশকে পুলিশ গ্রেপ্তার করে। তাকে গতকাল আদালতে তোলা হলে 5ই জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। কয়লা পাচার কাণ্ডে সিবিআই আরও 3 জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে আছেন ইসিএল এর প্রাক্তন জেনারেল ম্যানেজার ও 2 কর্মী। একে ধর, রণদীপ সিং মালওয়াল এবং বাপি ঠাকুর নামে 3 জনকে গতকাল নিজাম প্যালেসে দীর্ঘ জেরা পর গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্টে আজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের একটি আবেদন নিয়ে শুনানি হওয়ার কথা। নিম্ন আদালত কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে যে রায় দিয়েছিল তার উপর স্থগিতাদেশ দিয়ে দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি শীর্ষ আদালতে ওই আবেদন দাখিল করেন। উল্লেখ্য, গত 20শে জুন দিল্লির একটি আদালত কেজরিওয়ালকে 1 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করে, কিন্তু ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ইডি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্ট গতকাল তার রায় জানায় অর্থ পাচার প্রতিরোধ আইন পিএমএল এর আওতায় কেজরিওয়ালকে দোষী সাব্যস্ত করা হলো। নিম্ন আদালতের জামিনের রায়ে সেই শর্ত পূরণ করেনি। এর প্রেক্ষিতে কেজরিওয়ালের আইনজীবী শীর্ষ আদালতে তার জামিনের উপর স্থগিতাদেশ নাকচ করার আর্জি জানিয়েছেন। টোল সংগ্রহের জন্য গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম কার্যকরী ভূমিকা নেবে বলে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত ভারতের উপগ্রহ ভিত্তিক বৈদ্যুতিন উপায়ে টোল সংগ্রহ বিষয়ক এক আন্তর্জাতিক কর্মশিবিরে গতকাল তিনি বক্তব্য রাখছিলেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আফ্রিকা বরাবরই ভারতের অগ্রাধিকারের তালিকায় ছিল এবং ভবিষ্যতেও তা থাকবে। তিনি গতকাল নতুন দিল্লিতে আফ্রিকা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, ভারত আফ্রিকা অংশীদারিত্বের সম্পর্ক সবকিছুর ঊর্ধ্বে। আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি রাশিয়ার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু ও চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেডি গেরাসিমভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আইসিসির বিচারকরা বলেছেন, এই দুজন ইউক্রেন সংঘর্ষের সময় বিভিন্ন যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িত।
উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গুপ্তচর বৃত্তির একটি মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় মারিয়ানা দ্বীপের সাইপান আদালতে তিনি বিভিন্ন নথিপত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনার পর তাকে ওই মামলা থেকে রেহাই দেওয়া হয়। আজ আন্তর্জাতিক মাদক ও পাচার বিরোধী দিবস। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালনের কর্মসূচি নেওয়া হয়েছে। টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ভারত আগামীকাল গতবারের বিজয়ী ইংল্যান্ডের মুখোমুখি হবে। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। খবর শেষ হলো।